চাই না, কারণ একটু না দেখালেও ভালো হয় শাহিদ ভাই, ওইটা বলেন না, না থাক বাদ দেন, একটু না দেখালেও ভালো হয়। কোন ডকুমেন্টস আচ্ছা শাহিদ ভাই শোনেন, শাহিদ ভাই আমি কিন্তু আপনাকে আজকে এই বিব্রতটা করতাম না, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমি এই তথ্যটা দেই নেই কখনো। কেন দেই নেই জানেন? দেখুন আমি নিজেও অনেক আমি বলি দর্শকদের জন্য পরে দিয়ে দিব এটা, কিন্তু এখন আমি কেন এখন দিবেন না কেন আপা, এখন দিবেন না কেন? আমার একটা ভুল টুল হলে তো মোটামুটি প্রমাণ সহ দিতেন। আচ্ছা, এই 2 নম্বর পৃষ্ঠার একটা 2 নম্বর ডকুমেন্ট দিয়েছে নিজুম মজুমদার, এটা নিজুম বেশ, হ্যাঁ 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর ডকুমেন্ট দিছে, সমস্যা তো নাই, তাই না? এটা দেখা যাবে না। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড, এই আলোচনাটা আমরা স্টিক না থাকি। মতাদর্শ যুদ্ধ, আমি বলি আদর্শগত যুদ্ধে আছি, সুরে কথা বলছেন, ডক্টর বলছেন যুদ্ধ অবস্থায় আছি, আপনি বলছেন যুদ্ধ অবস্থায় আছি। না আদর্শগত যুদ্ধে নাই, আমরা আদর্শগত যুদ্ধে নাই এখন নাকি? যেখানে রাজাকার ছাড়া পেয়ে যায়, মুক্তিযোদ্ধারা জেলে থাকে, যেখানে জয় বাংলা বলা যায় না, এটা আপনার কাছে আদর্শগত যুদ্ধ মনে হয় না? ফরগেট অ্যাবাউট আওয়ামী লীগ, আপনি তো মুক্তিযুদ্ধের সপক্ষের একজন স্ট্রং মানুষ, আপনি সাপোর্ট করেন যে জয় বাংলা বললে গ্রেফতার হয়, আপনার কাছে এটা যুদ্ধ মনে হয় না? আজকে বিএনপির একজন লোক জয় বাংলা বলে দেখুক, মির্জা আব্বাস যুদ্ধ করেছে কি বলে? জয় বাংলা বলে করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বা বিএনপির যারা মুক্তিযোদ্ধা আছে, নজরুল ইসলাম খান কি বলে যুদ্ধ করেছেন? জয় বাংলা করেছেন। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো যুদ্ধ করেন, দলের স্লোগানে পরিণত করলেন, এখানেই তো কোনটা এই যে কথাটা বলছেন শাহেদ ভাই, তাহলে ব্যাপারটা দাঁড়ালো তাই যে বাংলাদেশ আওয়ামী লীগ বিসমিল্লাহ বললে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের শব্দ হয়ে যাবে, এটা আর মুসলমানদের শব্দ না। মুক্তিযুদ্ধ যখন করেছেন জয় বাংলা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা বলেন, আপনিও বলেন, আপনি কি আমি মানা করবো? মানে যদি বিএনপি জয় বাংলা বলতো, বিএনপি কে কেউ বাধা দিত যে বিএনপি জয় বাংলা বলতে পারবে না? তাহলে মুক্তিযুদ্ধকে এই যে বললেন যে এটা দলীয় স্লোগানে রূপান্তরিত করেছি, তাহলে রাখেন তাহলে আমরা জয় বাংলাকে মানে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারবো না। আপনি যদি বিএনপির স্লোগান যদি জয় বাংলা হতো, আপনাকে কেউ বাধা দিত? আমি বলি, আপনি যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের শব্দটা বলেছেন, এইগুলো নিয়ে কথা বলা স্পর্শকতা তবুও বলি, কিন্তু কেউ যদি আমি বলি বিসমিল্লাহ বলে কেউ যদি কাউকে কতল করে, সেটা কি আমরা শান্তিপূর্ণ মুসলিম ইসলাম কি সমর্থন করে কিনা? তো আপনি জয় বাংলাকে মুক্তিযুদ্ধের সমর্থন বলবেন, আবার জয় বাংলা নাম করে আপনি ছাত্র হত্যা করবেন, নারায়ে তাকবীর বলে রাখেন, নারায়ে তাকবীর বলে যখন রক কাটে তখন কি হয়? আমরা কি তাদেরকে সমর্থন করি? আপনি বাংলাদেশ জিন্দাবাদ করে যখন বলে তখন কি হয়? আমি কি তাদেরকে সমর্থন করি? জয় বাংলা বলে কেউ যদি কাউকে মাইট দেয়, আমি এটাকে সমর্থন করি না? সেটা তো হয়েছে বাংলাদেশে। কোনটা হচ্ছে? খালি আপনার বেলাতে সেটা হয়নি, খালি আমার ব্যাপারে চালাইয়া দেন ভাই। আপনি কি আজকে পুরো চালাইয়া দেন গোডাউন নিয়ে আসছেন? বলুন। আচ্ছা ঠিক আছে, আমি বলি শাহেদ, আমি যখনই শাহেদ ভাইকে কোনো একটা প্যাচ দিয়ে ধরি, কেমনে যেন উনি ছুটে গিয়ে বলেন চলেন সামনের দিনের কথা বলি। আই ডোন্ট নো, এটা ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাদের ঠিক না আওয়ামী লীগের তো কোনো অ্যাক্টিভিটি কোনো সুলতান আব্বা রাখেন প্লিজ রাখেন। দেশের মানুষ আমি আপনাকে কথা দিচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগের আপনি কিছু দেখেন না? বাংলাদেশ আওয়ামী লীগ মজা দেখছে। বাংলাদেশ শোনেন না এই যে বাংলাদেশ আওয়ামী লীগ মজা দেখছে বলছে, এই যে দখলদার বাহিনী এই যে আমাদেরকে ব্যান করছে, সেগুলো দেখছি বসে। শোনেন, আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। মানুষ ঘরে থাকতে পারছে না, পরিবার মানে ছেলেকে কর্মীকে না পেয়ে তার মাকে মেরে ফেলতেছে, আওয়ামী লীগ মজা দেখছে। এটা কি কথা? আমি এইগুলোকে মজা দেখে বলছি না, আমি ব্যানের কথা বলেছি আপনাকে। ইলেকশন করতে দেওয়ার যে আমাদের যে আলোচনা করছেন সেটাকে বলছি। আপনি সবগুলোর মধ্যে এটা লাগাচ্ছেন কেন? এই যে আমাদেরকে শাহেদ ভাই বলছেন, আপনি সুনির্দিষ্ট ভাবে প্রশ্ন করেন। আমি যেটা বলেছি মজা দেখছে, এই যে বলা হচ্ছে আমরা ডেড হর্স, বলা হচ্ছে যে আমরা এদের অধীন ইলেকশনে আসবো কিনা, এইসব প্রশ্নে আমরা মজা পাচ্ছি। কিন্তু আমাদের যে সন্তানদেরকে, কর্মীদেরকে মারছে, আমাদের নেতাদেরকে খুন করছে, এটা কি মজার বিষয়? অবশ্যই না, সেটাই বলছি। সেটা আপনি কমন সেন্স ভাই, যে এইটা আমি মিন করিনি। সুতরাং না রাখেন, কথা টুইস্ট করলে এগুলো সমস্যা। আপনি ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি এই যে আমাদেরকে নিয়ে যে আলোচনা হচ্ছে, আমরা কি আর রাজনীতিতে, আওয়ামী লীগ কি আর রাজনীতি ফিরতে পারবে?
কি আলোচনা করছে? টেলিসামাদ আলোচনা করছে সালমান শাহকে নিয়ে। না হ্যাঁ, এখন আপনি আসবেন না কি করবেন? না না, শাহেদ আলমকে টেলিসামাদ বলিনি আমি। এটা আমি না না আপনি অন্য না 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 প্লিজ প্লিজ, আমি না না শাহেদ আলম ভাইকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। আমি উনাকে টেলিসামাদ বলি। আমি বলেছি এই আলাপটা তো শাহেদ ভাই একা করছে না, অনেকেই করছে। এইসব টেলিসামাদরা আলোচনা করছে যে সালমান শাহ কি করবে না করবে। তো সালমান শাহ তো এইসব প্রশ্ন শুনে মজা পায়। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, সাথে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে নেতৃত্ব দিয়ে, এককভাবে না, সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র এনেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সংবিধান এনেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দখলদার বাহিনী হটিয়ে মেহনতি মানুষের এই দল আবার মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। আর এই বুর্জোয়া দালাল যারা আছে, এই সাম্রাজ্যবাদী, এদেরকে কিভাবে দমন করতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ জানে, এবং সেটা আদর্শিকভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এখন সশস্ত্র সংগ্রাম মানে কি? অস্ত্র মানে ওই পিস্তলের অস্ত্র না, তার চিন্তা, তার ফিলোসফি, তার আদর্শ, এটা আমার কাছে অস্ত্র। এই চিন্তার যে অস্ত্র, সেই অস্ত্রের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম করবে। আমি আপনার কারেজকে এবং প্রত্যাশাকে সমীহ করি। আপনি যেহেতু আওয়ামী লীগের সমর্থক, আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন এবং রাজনীতির বয়ান দিয়েছেন। আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে, বিশ্লেষণের জায়গা থেকে এইটার সুযোগ দেখি না। অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, ডেড হর্স হিসেবেই থাকবে, তবে প্রধান নিয়ামক হিসেবে থাকার কোন রকম সম্ভাবনা নেই। কেন? আমি ছোট্ট দুটি ভাবা হয়েছিল শাহেদ আলম। না না, আমি দুটি যুক্তি দেই। 75-এর বাস্তবতা আর এই বাস্তবতা এক না। ওইটা খুবই আলাদা। এখন আছে চালায়া দেন এটার সাথে, এটা আলাদা বটে। না শুনেন, আমি বলি, আপনি লিগালি চিন্তা করেন, একটা দেশের পার্লামেন্ট সহ ভিন দেশে পালিয়ে গিয়েছে, এবং তারা তো এমন না প্রবাসী। আচ্ছা, এই কথাটা একটু, এটা একটু শর্ট আউট করে নেই, এটা একটু শর্ট আউট করে নেই। পালায় যাওয়ার একটা রেফারেন্স, আচ্ছা পালায় যাওয়ার একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে জানি। পালায় যাওয়া কাকে বলে? এইটাকে, কারণ বারবার এটা ডিস্টার্বিং। পালায় যাওয়া মানে কি একটু শুনি তো। যারা চাপের মধ্যে থেকে দেশে থাকতে পারে না, চলে যায়, এটাই পালিয়ে যাওয়া। বেগম জিয়া কারাগারে গিয়েছেন, পালিয়ে যাননি। কার চাপের মুখে থাকতে পারেনি? আপনাদের ভাষায় টোকায়, আমরা বলি মানুষের চাপে, গণঅভ্যুত্থানের চাপে থাকতে পারে। আপনারা এটা বলেন, তাহলে সেই চাপের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী ছিল না? সবই যদি থাকে তাহলে আপনাদের পক্ষে কি? আপনারা তাহলে না 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 না, আমি আপনাকে প্রশ্ন করছি যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এরা কি এই গণঅভ্যুত্থানের অংশ? অবশ্যই তারা গণঅভ্যুত্থানের অংশ। তো তাদের বিমানে করে একটা নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াটা, তাহলে তার মানে কি আপনারাই সাহায্য করেছেন? না, আমাদেরকে সাহায্য করেছি। একটা হলো যে ওকে, এটা ভিন্ন আলাপ। আমি নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নের উত্তর দেব। আটকে গেলেই শাহেদ ভাই, আটকে গেলেই ভিন্ন আলাপ সামনে পারেন, চালাই দেন। না ওকে, আমি বলি, আপনার কথা শুনতে ভালো লাগছে আমার। আমি কিন্তু ব্যাখ্যাটা শেষ করে নিই নিজের মজুমদার। বলেন প্লিজ বলেন। বলছি যে এটা রিয়েলিস্টিক চিন্তা না, কারণ হলো না না, ওইটা না, পালায়ের ব্যাপারটা ওই যে সেনাবাহিনী, নৌবাহিনী তাদের বিমানে করে ওইটা চালায় দিন দিলে আজকে মানবই না আমি। বলেন বিষয়টা আমি বলছি, তবে তার আগে আবার একটা শুনেন কথা। সেটা হলো কেন আমি রিয়েলিস্টিকলি চিন্তা করি এটা সম্ভব না। কারণ শেখ হাসিনা আছেন, ভারতে আছেন, ওটা পালায় যাননি। উনি ওখানে ওনার নিজের জায়গায় আছেন, নিজের দেশে আছেন। তো নিজের তাহলে তারেক রহমানের জায়গায় কি ব্রিটেনের নিজ জায়গায় আছে? এই যে আপনি আমাকে প্রতি কথায় আপনি আমাকে খোঁচা দিচ্ছেন, আমি একটু হালকা দেই না, সমস্যা কি? দুই ভাইকে খোঁচা দেই। আচ্ছা ঠিক আছে, ওকে শুনেন। এখন শেখ হাসিনা বাইরে থেকে আছেন, যদি তার ন্যূনতম কাছের কেউ দেশের মাটিতে থেকে আওয়ামী লীগের হাল ধরতো, সুযোগ থাকতো, তবুও আমি এই সুযোগ, আপনার যে সুযোগ, সেটি আমি সম্ভাবনা দেখতাম। সেই সুযোগ নেই দেখি সজীবদের জয়, যার প্রতি যিনি 5 আগস্টের পরেই দলের ব্যাপারে বলছেন যে এটা আমাদের আর দায়িত্ব নয়, বাংলাদেশের মানুষের দায়িত্ব। পরে আবার যখন নেতাকর্মীরা মনক্ষুণ্ণ হয়েছে, তিনি বলছেন আমরা আছি, তোমরা ফাইট চালিয়ে যেতে পারলে আমরা আছি। তো সজীবদের জয় মার্কিন নেতৃত্ব নিয়েছেন, যিনি ভবিষ্যতে আওয়ামী লীগের কর্ণধার হওয়ার কথা। Not true. How do you know that, ভাই?
কে আওয়ামী লীগ আপনার মার্কিনের চেয়ে নাগরিকত্ব নেন নাই, এটা এটা আপনি না না, মার্কিন নাগরিকত্বের কথা বলছি না, মানে ভবিষ্যতে আওয়ামী লীগের কর্ণধার হবে, এইটা আপনি এখন কিভাবে বললেন? ওনাকে ঘোষণা করা হয়েছে? না, তাহলে তো আমি আপনার দাবির সাথে একমত যে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে থাকবে, কিন্তু এইটা আপনি বলেন, আর না, আমি এইটা বললে রাজি আছি। শুনেন, বাংলাদেশ যে না না, আমি এইটা বললে রাজি আছি। থাকবে, বাট এই লিডারশিপে হবে না। না না না, এইটাও না, এইটাও ব্যাপারটা তা না। আমি যেটা আপনার কাছে শুনতে চাইছি, না না, আমি যেটা শুনতে চাইছি আসলে, সজীব ওয়াজেদ জয় এদেশের রাজনীতিতে আসতে পারেন, হ্যাঁ, এইভাবে আপনি যদি বলেন তাহলে মনে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী মনে হচ্ছে না, বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, হ্যাঁ, জনগণের সমর্থনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থনেই সজীব ওয়াজেদ জয় আসতে পারেন, সেটা বললে ঠিক আছে। আপনি এভাবে বললে মনে হবে যে হ্যাঁ, সুযোগ সজীব ওয়াজেদ জয় নিজেকে নষ্ট করে ফেলেছে, তাই না? না না, ইন্টারেস্টিং। সুলতানা রহমান, এটা খুবই ভ্যালিড পয়েন্ট। সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার অর্থই হলো তিনি বাংলাদেশের রাজনীতির সকল রকম সম্পর্ক তিনি কাট করে এই তারেক রহমানের তো ব্রিটিশ পাসপোর্ট আছে, তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট নাই বললে আমার কাছে একটা ডকুমেন্টস আছে, উনি ব্লু এন্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন, যেখানে উনার নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটিজেন। দেখতে চান? এটা আমি ব্রিটিশ, এটা রাখেন ভাই, রাখেন, এটা আমি ব্রিটিশ যেই কোম্পানি হাউস, সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে। এইটা কোনো এবিসিডি এটার ভিতরে পরিষ্কার ভাবে এটার মধ্যে পরিষ্কার। না না না, রাখেন সুলতান আপা রাখেন, এটা সত্যি তথ্য, আমি আপনাকে এখনই দিব। দিতে পারেন, সমস্যা নাই, আপনি দেখান, অসুবিধা নাই। একটু মনে হয় আমার দেখানো যে বাংলাদেশ সফর করলেন, তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে সফর করেছেন, এরকম খবর আমি দেখেছি। কে কার কথা বলছেন? জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী। জুবাইদা রহমান, এটা তো শোনা কথা আর বলা কথা। এখন সজীব ওয়াজেদ জয়টা তো আমরা প্রকাশ্য ছবি সহ দেখছি, তিনি ওত নিয়েছেন এবং সেই ওত নিয়ে তিনি ভারতে এসেছেন। তো না, সেটা দলের রাজনীতি আপনি ওত নিতে দেখেছেন না, আপনি ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, কিন্তু আপনি জানেন না এটা ওত ছিল কিনা। আমি আমার অনেক ফ্রেন্ডের সেরিমনির প্রোগ্রামে গিয়েছি, দাঁড়িয়ে থাকে মানে কি ওত নেওয়া? না, আপনি ওতটা নিলে পাসপোর্ট কেমনে পান? আমি আমার অনেক বন্ধুতে ইনভাইটেড হয়ে গিয়েছি, আপনি নিজেও হয়তো বা গিয়েছেন কোনো বন্ধুর সেরিমনিতে। না 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 না, আপনার যুক্তরাষ্ট্রের ওই সুলতানা রহমান, আমি ওই ব্যাপারে ডিসপিউট নিচ্ছি না, আমি ওই ব্যাপারে ডিসপিউট নিচ্ছি না, কারণ এটা স্বীকার করা হয়েছে, এই কারণে স্বীকার করা হয়েছে যে উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আপা, উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আমি এই জন্য বলছি সজীব ওয়াজেদ জয়ের কোনো পাসপোর্ট এই মুহূর্তে নেই, মানে সে যখন বাংলাদেশে ছিল তখন তার পাসপোর্ট, তার যে রেড পাসপোর্ট ছিল, তার কোনো পাসপোর্ট নেই। সেই কারণে তাকে এই পাসপোর্টের জন্য তাকে এই সিটিজেনশিপ নিতে হয়েছে, এরকম একটি ব্যাখ্যা আমি থেকে আওয়ামী লীগের থেকে দেখেছি। হ্যাঁ, আপনি দেখেছেন, কিন্তু এইগুলো তো কোনো ব্যাখ্যা কাজে আসে না যখন আপনি একটা দলের লিডারশিপের এই যে আমি যে বলেছি যে তারেক রহমানের ব্রিটিশ সিটিজেন কিনা, এই যে আপা শোনেন, তারেক রহমান ব্রিটিশ সিটিজেন কিনা সেই ডকুমেন্টস আমি পেয়েছি। আপনি আমাকে পাঠান, আমি একটু স্ক্রিনশটটা শেয়ার করি, আপনি পাঠান আমাকে, একটু হোয়াটসঅ্যাপে পাঠান, আমি স্ক্রিনশটটা শেয়ার করি। আচ্ছা, আমি এখনই আপনাকে পাঠাচ্ছি, এটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি। আমি বলি আপা, ডকুমেন্টস আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে ব্রিটিশ একটি কোম্পানি। আমি একটু বলে নেই, হোয়াইট এন্ড ব্লু, পাঠান আমাকে, আমি রাখেন না, আপনাকে একটু বলে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা। এটা লিগ্যাল ডকুমেন্টস, বুঝেন জিনিসটা। হোয়াইট এন্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, এটা 1 জুলাই 2015 রেজিস্টার করেছেন তারেক রহমান সাহেব। এই ডকুমেন্টটা কোম্পানি হাউসে ছিল, এটা আমি ডাউনলোড করেছি। এইটা এখন আপনাকে আমি পাঠাচ্ছি। এইটার মধ্যে উনার সিগনেচার সহ, উনার সাইন সহ পরিষ্কার ভাবে লেখা আছে উনি ব্রিটিশ সিটিজেন। আমি পাঠাচ্ছি আপনাকে। ভাই, এটা আমার ডকুমেন্ট না। ওকে, আপনার একটা বিশেষত্ব আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে বিশেষ একটা জায়গা দখল করে নিয়েছেন, এই জন্য তারেক রহমান কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন এটা তো আমি জানি না, আমি তো তারেক রহমানের মুখপাত্র না, তাই না? কিন্তু আমি রাজনীতির গতি প্রবাহটা বলছি যে যখন একটা দলের নেতৃত্বের দাবিদার একজন দেশের মাটিতে নেই, বাইরে অবস্থান করছেন কিংবা জায়গায় সুরক্ষিত, অনেকেই বলেন গৃহবন্দী, কারণ তার আমরা ভিডিও দেখি না, তার আমরা চেহারা দেখি না, তিনি কোথায় আছেন এটাও কেউ জানে না, একদম সুরক্ষিত ভাবে ভারত তাদের রত্নকে তার জায়গায় সুরক্ষা দিয়ে রেখেছে। উনি বাংলাদেশের ম্যাটেরিয়াল না, ব্রিটেন কোন রত্নকে সুরক্ষা দিয়েছে?
না, ব্রিটেন আরো বহুত মানুষকে, টিউলিপকে সুরক্ষা দিয়েছে, টিউলিপের মা শেখ রেহানাকেও সুরক্ষা দিয়েছে, এইটা কোনো কথা না। না না না, তাহলে শুধু ভারতের ব্যাপারে ভারত রত্ন আর ব্রিটেন রত্ন বলতে পারবেন না নাকি? ওইটা বললে আপনার চাকরি থাকবে না। ভাই চাকরি থাকবে কিনা বলেন, আমি আপনার চাকরি খেতে চাই না। চাকরি থাকবে কি থাকবে না? আপনার কি চাকরি থাকবে কি থাকবে না আমার এটা বলেন। কারণ নিজুম ভাই চাকরি থাকবে না। গজিয়া ভাই আপনি আমার বন্ধু মানুষ, আপনার চাকরি খেতে চাই না। এয়ারফোর্সের সবচেয়ে সুরক্ষিত জায়গা, সেই জায়গায় শেখ হাসিনা আছে। এই তো আপনি ভাই অন্য আলাপ যাইতেছেন। আপনি আমারে বলেন যে ভারত রত্ন কথাটা বললে আপনার যদি ভাল লাগে, তাহলে ব্রিটেন রত্ন বললে কি আপনার চাকরি থাকবে কি থাকবে না? আমার কোনো চাকরি নাই, আমি ফ্রিল্যান্সার, আমার কোনো চাকরি নিয়ে সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে আমি বলছি লিগ্যাল জায়গা থেকে আলোচনাটা আপনারা যদি ন্যাশনালি চিন্তা করেন যে একজন ভারতে আছেন, উনি দেশে ফেরার রাস্তা নেই, স্বাধীনতার জয় আগামী দিনে যার উপর নেতৃত্ব। কত দুর্ভাগ্য যে দুজন ভবিষ্যতের কর্ণধার হতে যাচ্ছেন বলে ধারণা করা হয়, সেই দুজনের একজনও বাংলাদেশের নাগরিক নন, বরং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশে নির্বাচন হবে, সেই নিয়ে লন্ডনে আলোচনা করতে হয়। আসলে বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য কিনা এটা আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, কারণ আমরা তো চাই না এই রাজনীতি। দেখেন উনার ন্যাশনালিটি, এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি, এটা আপনি কত নাম্বার পেজে পাবেন জানেন? এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন। 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার জন্ম তারিখ হচ্ছে 2011 সামথিং ইয়ার। আমি উনার পুরো জন্ম তারিখ বলবো না উনার নিরাপত্তার জন্য, বাট উনি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন। উনার বার্থ ইয়ারটা আমি বলবো না। আমার মনে হয় না না, আপনি অন্য কিছু দেখাবেন না। না না, এটা পাবলিক ডকুমেন্টস আপা, এটা পাবলিক ডকুমেন্টস, উনিই দিয়েছেন এটা। কোম্পানি খুলতে হলে এইটা পাবলিক ডকুমেন্টস, তা নাহলে আমি পেলাম কিভাবে ভাই? এইটা পাবলিক ডকুমেন্টস হিসেবে ছিল। এটা 2 নাম্বার পেজে যান, দেখেন 2 নাম্বার পেজে ন্যাশনালিটি ব্রিটিশ, উনার বাসার ঠিকানা দেওয়া আছে। এগুলো দেখায়েন না, শুধুমাত্র উনার ন্যাশনালিটিটা দেখান। আমি এখন এখন কি বলবেন? ভাই এখন কি বলবেন? 2 নাম্বার পেজে আছে তো, এটা 2 নাম্বার ডকুমেন্ট। ওকে ফাইন, এটা নিয়ে আপনি থাকেন, এটা আপনারা আজব ব্যাপার ভাই। আমি কোম্পানি হাউস থেকে ডাউনলোড করেছি। আরে কি বলে? আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে না, এটা ঠিক আছে কি মানে আমার কথা মিথ্যা না সত্য? আমার কথা মিথ্যা না সত্য? ঘামাচ্ছেন কেন? কেউ টিস্যু দেন ওনারে। এই কে আছেন, টিস্যু দেন। আপনি হয়রানি করতেছেন, আপনি কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে না ভাই, উনাকে আমি পছন্দ করি, এটা মজাও করতে পারবো না। না, মির্জা মজুমদার বুঝছে যে শাহেদ ভাইকে চেপে ধরা যায়, কিন্তু আমি তো আর নিজুম মজুমদার হইতে পারবো না, তাই না? সেই জন্য আমি কোথায় আছিস টিস্যু দে। আমি যেটা বলার চেষ্টা করছি, সুন্দর রহমান আপনার প্রশ্নের উত্তরটা দেয় যে এটা দুর্ভাগ্য। দেখুন, ইমরান খান যেদিন দায়িত্ব নিলেন, তারপরে একটা ভাষণ আমার মনে আছে, তিনি বলছিলেন যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই না যেখানে সরকার প্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে যায়। কিন্তু তার পরিণতি তো আমরা এখন দেখছি, সে জেলে আছে। সে চাইছে বলেই যে রাষ্ট্রের পরিচালনা নীতি বদলে গেছে, এরকম হয়নি পাকিস্তানে। এখন আমরা ভারতকে যতই সমালোচনা করি, নিশ্চয়ই তারা একটা পলিটিক্যাল কালচার ডেভেলপ করছে যেখানে রাজনীতিবিদদের সমীহ এবং জেলে ক্ষমতার পরের ব্যাপারেই জেলে যেতে হবে এমন কালচার তাদের কাছে নেই। আমেরিকাতেও নেই, ব্রিটেনেও নেই। কিন্তু আমাদের দেশে এটা হয়ে গিয়েছে। আমরা এটার মুক্তি চাই, আমরা এই ব্যবস্থার মুক্তি চাই। এখন কিভাবে মুক্তি আসবে সেটি নিয়ে কাজ করা যেতে পারে নিশ্চয়ই। এই জন্যই বলেছি যে আমাদেরকে ডেড হর্স বলে মুক্তি পাবেন না, বরঞ্চ সম্মানের সাথে বলেন মুক্তির পথ আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ বলেন, সম্মানের সাথে কি বলেন? বলেন। মুক্তির পথ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা কনসেনসাসে আসতে হবে। কনসেনসাসের জায়গা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কয়েকটা পার্টিকুলার জায়গাতে একত্রিত হতে হবে। বিভিন্ন রকমের ডিফারেন্সেস থাকবে পলিটিশিয়ানদের মধ্যে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রথমে বাদ দিতে হবে তাদের ক্ল্যান থেকে, নাম্বার 1। আমাদের ব্যাপারে যদি অভিযোগ করেন, এই অভিযোগ দিয়ে হবে না। যদি আপনি যেটা রিকনসিলিয়েশনের কথা বলছেন, এখন আমি এটাতে আসছি। বিএনপি এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতে ইসলামী সহ যারা মৌলবাদী আছে তাদেরকে আর কোন রকমের আশকারা দেওয়া যাবে না। দুই দলের প্রতি কোন রকমের সহিংসতা মনোভাবাপন্ন রাখা যাবে না। একটা আন্দোলন করতে হবে দেশের গণতন্ত্রের জন্য। সবাই পাবলিক যাকে ভোট দিবে, জনগণ যাকে ভোট দিবে, সে ক্ষমতায় আসবে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের 2টা বৃহত্তর রাজনৈতিক দল। আপনি বাংলাদেশের রাজনীতি থেকে জামাতে ইসলামীকে বাদ দেন, বাংলাদেশের অর্ধেক ঠান্ডা হয়ে যাবে কালকে থেকে। আমি আপনাকে বললাম, শাহেদ ভাই, আমি আপনাকে বললাম হিজবুত তাহরির
এই জামাতুল মুজাহিদিন, আপনি যা কিছু দেখেন সব হচ্ছে জামাতের আপন ভাই, খালি ভিন্ন ভিন্ন নামে আছে। বিশ্বাস করেন, বিলিভ মি। মজুমদার, কাউকে বাদ দেওয়া যায় না, দেশের মালিকানা আমি না বাদ দেওয়া যায় না মানে কি, এই ধরনের ধ্বংসাত্মক বাদ দেওয়া যায় না মানে তার সাথে আমি রাজনীতি করব না। ওদেরকে একা একা নির্বাচন করতে বলেন, আমি তো বলি নাই ওদেরকে নির্মূল করেন, আমি বলেছি ওদেরকে বাদ দেন। আপনি বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাক না দেয়, বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাকআপ না দেয়, বিএনপি যদি এককভাবে সরকার গঠন করতে পারে, আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে হেরেও যায়, জামাত শেষ, গন কেস। আপনি যে বললেন যে বিএনপি কে মুক্তিযুদ্ধের বেসিক প্রশ্নে স্ট্রিক্ট থাকতে হবে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আর বিএনপি মিলে ডিসপিউট গুলাকে ঠিকঠাক করতে হবে যেগুলো আছে? শুনেন, ওইটা নিয়ে যদি এখন আলোচনা করতে যাই, আবার আপনি ধরা খাবেন কিন্তু তারেক রহমানের, আবার কিন্তু আপনি ধরা খাবেন তারেক রহমানের জন্ম এই ব্রিটিশ নাগরিকত্বের মতো। সুতরাং আমি আপনাকে আর বিপদে ফেলাবো না। না শোনেন না এখন একটু আমি নাগরিকত্ব নিয়ে আসি। না কিন্তু সুলতান আপা আপনি কিন্তু ডকুমেন্টস আমার থেকে নিলেন কিন্তু দেখাইলেন না কিন্তু পাবলিককে। আমি কারণ এটা সেনসিটিভ ডকুমেন্টস, এটা দেখানোটা সঙ্গত হবে কেন? কিসের সেনসিটিভ ডকুমেন্টস? এটা তো হচ্ছে যে পাবলিক ডকুমেন্টস ছিল। এইটা ব্রিটেনের কোম্পানি হাউসের পাবলিক ডকুমেন্ট। তাও আমি বলেছি আপনি উনার ঠিকানাটা দেখায়েন না, উনার জন্ম তারিখটা দেখায়েন না, শুধু ব্রিটিশ ন্যাশনালিটি যে আছে ওটা দেখান, অতটুকু দেখান। দেখাইতে হলে আমাকে এডিট করে দেখাতে হবে, বুঝছেন? সো আমি চাই না তার কোনো ক্ষতি হোক, তাই না? এখানে শোনেন, আপনারা চায়ের ক্ষতি টতি এগুলো করার জন্য কম চেষ্টা না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার বলছে উনি বাংলাদেশের পাসপোর্ট স্যারেন্ডার করে ফেলছে, হ্যান ত্যান। তো এগুলো নতুন আক্রমণ না তো, তাই না? এগুলো নিয়ে কোনো ভয়টাই না। আপনার দেখাইতে হলে দেখাই দেন, সমস্যা নাই। বাট একটু না দেখালেও ভালো হয়। শাহিদ ভাই ওইটা বলেন না, না থাক, বাদ দেন, একটু না দেখালেও ভালো হয়। আচ্ছা শাহিদ ভাই শোনেন, শাহিদ ভাই আমি কিন্তু আপনাকে আজকে এই বিব্রতটা করতাম না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমি এই তথ্যটা দেই নেই কখনো। কেন দেই নেই জানেন? দেখুন, আমি নিজেও অনেক আমি বলি দর্শকদের জন্য পরে দিয়ে দিব এটা, কিন্তু এখন আমি কেন এখন দিবেন না কেন আপা? এখন দিবেন না কেন? আমার একটা ভুল টুল হলে তো মোটামুটি প্রমাণ সহ দিতেন। আচ্ছা, এই 2 নাম্বার পৃষ্ঠার একটা 2 নাম্বার ডকুমেন্ট দিয়েছে নিজুম মজুমদার। এটা নিজুম বেশ, হ্যাঁ 2 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার ডকুমেন্ট দিয়েছে। সমস্যা তো নাই, তাই না? এটা দেখা ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। এই আলোচনাটা আমরা স্টিক না থাকি। যদি এরকম হয় যে ফেব্রুয়ারিতে ইলেকশন হলো না, একটা যুদ্ধ পরিস্থিতি হলো, তাহলে তো একরকম ব্যাপার। আর যুদ্ধ পরিস্থিতি না হলো, কিন্তু কোনো কারণে ডক্টর ইউনূস বলল না আমার তো আসলে সংস্কার করার কথা ছিল, কিংবা আমার তো বিচার সম্পন্ন হলো না, আমি এখন নির্বাচনটা করতে পারছি না, আশানুরূপ না হওয়া পর্যন্ত আমি জুনে নিয়ে গেলাম নির্বাচন। তখন যুদ্ধ করতে হলে বাংলাদেশে একটাই সুযোগ, সেটা হলো আওয়ামী লীগ আর এনসিপি মিলে একজোট হইতে হবে, হয়ে নির্বাচনের যে শক্তি বিএনপির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেটা যদি হওয়ার সুযোগ থাকে তাহলে ইটস এ প্রবাবিলিটি। আপনাকে মেনে নিলাম আপনার ইনটিউশন কাজ করছে। সেটা যদি মনে করেন যে জিরো সম্ভাবনা এনসিপি আর আওয়ামী লীগ একসাথে আন্দোলন করবে, তাইলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো সংশয় রাখা উচিত বলে আমি অন্তত মনে করি না। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি এর আগে ব্যাখ্যা দিয়েছি, সংস্কার হয়নি বলে নির্বাচন করা গেল না। নির্বাচন বিরোধিতা কিংবা নির্বাচন না করে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে খায়েশ এই সরকারের, সেটি সব রকম পরিচালনা এবং অন্য কার্যক্রম ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পর তারা যখন গ্রাউন্ড রিয়েলিটি দেখেছে যে আমরা তো আওয়ামী লীগ আমাদের শত্রু, আমরা শত্রুতায় পরিণত করেছি। বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বিএনপি, সেনাবাহিনী, গণমাধ্যম যখন এক অ্যালাইন্ড হয়ে গিয়েছে যে তারা নির্বাচন পার্লামেন্টারি ব্যবস্থায় ফিরতে চায়, সেই জায়গায় তারা দেখছে গ্রাউন্ড রিয়েলিটি তাদের পক্ষে না, এই জন্যই তারা সংলাপে বসে সে যৌথ বিবৃতি দিয়েছে। সুতরাং ভাবার তো অনেক রকম উন্মুক্ত আকাশ আছে, স্কাই দ্য লিমিট আপনি ভাবেন, কিন্তু আমি আমার অ্যানালিসিসে গ্রাউন্ড রিয়েলিটি থেকে দেখি না যে এই সব ধানাই পানাই করার আর সুযোগ বাংলাদেশের রাজনীতিতে আছে। দ্যাটস বাস্তবতা। জি, বুঝতে পেরেছি। ধানাই পানি করেও আসলে লাভ নাই, কারণ এর আগেও কেউ অতটা ফায়দা করতে পারেনি। বাংলাদেশের মানুষ যেমন আবেগতাড়িত, তেমনি আবার কঠিনও রুখে দাঁড়াতেও জানে। হ্যাঁ, আরেকটি বিষয় নিজুম মজুমদার, আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই। না, আগে আপনি আমার থেকে এইটা উত্তর দেন যে আপনি আমার কাছে ডকুমেন্টটা চাইলেন, দেখালেন না কেন?
আমি আপনাকে বলেছি এটার মধ্যে কিছু স্পষ্ট আমি আপনাকে না 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 আপা আপা আপনাকে স্পর্শকাতর তথ্যগুলো আমি বলেছি যে আপনি স্ক্রিনশটটা ওই জায়গাটা দিয়ে নিতে পারেন। আমি আপনাকে তারপরেও বলি, এখানে অনেক মন্তব্য আমি দেখতে পাচ্ছি, তারপর একটু বলি, আপনি যেহেতু দেখাবেন না যাতে আমার এই ডকুমেন্টটা 2 নাম্বার হিসেবে ভবিষ্যতে না আসে, আমি নিজেও ফেসবুক থেকে দিব। হ্যাঁ, আমি একটু কোম্পানির আমি কয়েকটা তথ্য দিয়ে রাখি, তাহলে যারা অ্যাটলিস্ট আইনজীবী যারা আছেন ইংল্যান্ডের তারা বের করতে পারবে। এই কোম্পানির নাম্বার হচ্ছে, আমাকে লোকজন বলে কেন যে আপনি হচ্ছে নিজুম মজুমদারের মতো বলেন, মানে হোয়াটস রং উইথ ইউ, মানে আপনি কি বলেন এমন যেটার জন্য আমাকে বলে যে আপনি নিজুম মজুমদারের মতো বলেন? আপনাকে মানুষ বিরানি আলম বলে কেন? না, আমাকে তো বিরিয়ানি ওই যে পিনাকি ভট্টাচার্য আমার নাম দিয়েছে বিরিয়ানি আলম। তাহলে একই ব্যাপার, আমাদের তো দুজনের কমন শত্রু। আপনি কেন বুঝেন না তাও তো বুঝলাম না। না, কিন্তু এমন তো বলে যে অসত্য কিংবা বিভ্রান্তকর তথ্য দিচ্ছে বলেই আমাকে বলে যে শাহেদ ভাই শুনেন, আমি যেহেতু আপনার প্রতিপক্ষ, আপনি একটা কথা বললে আমি বলবো শাহেদ ভাই বিভ্রান্তকর তথ্য দিচ্ছে, আমি বললে আপনি বলবেন, এগুলো সামটাইমস ইটস এ বিউটি অফ আপনার ডিবেট, দ্যাটস নট এ ইস্যু। ইস্যুটা হচ্ছে যে আমি তথ্যটা দিয়ে যাচ্ছি, আমার তথ্য সত্যি না মিথ্যা এইটা পাবলিকের জন্য থেকে গেল, আমি আর আপনি দুজনেই বায়াসড কোনো না কোনো দল দ্বারা, কিন্তু পাবলিকের জন্য তো তথ্যটা দিয়ে যায়, তাদের জন্য তো আমরা একটু মানে কি বলে তাদের জন্য একটু করি। এই কোম্পানির নাম্বার হচ্ছে, আমি একটু বলি, কোম্পানির নাম্বার হচ্ছে 966575 এই কোম্পানিটা 1 জুলাই 2015 সালে এটা করা হয়, কোম্পানি 1/2006 সালে। এইটা যে কোডের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে N09665750P, এইটা আছে। এইটা কোম্পানিটা ডিসলভ করা হয় তার 2 বছর পরে ডিসলভ করা হয়। সাধারণত কোম্পানি হাউসে যখন কোনো কোম্পানি খোলে সেখানে সমস্ত ঠিকানা মেকানা দিতে হয়, তারপর কয়েক বছর থাকে, এরপর এটা থাকে না। তো এই ডকুমেন্টসটা আমি ওই কোম্পানি হাউস থেকে পেয়েছি। আমাদেরকে বিভিন্ন কোম্পানির সত্যতা নিরূপণের জন্য এরকম খুঁজতে হয়, তো আমি এরকম খুঁজে এটা পেয়েছি কোম্পানি হাউসে। জানি না যে আপনারা এটা এখনো সার্চ দিলে পাবেন। কোম্পানির নাম হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, যদি থাকে তাহলে পাবেন। সাধারণত একটা সুনির্দিষ্ট বছর পর এটা চলে যায়। কারণ আমি যে কোম্পানির নাম্বারটা বললাম এইটা দিয়ে আপনারা রেকর্ডে সার্চ করলেই কেউ পেয়ে যাবে আমি সত্যি না মিথ্যা বলেছি প্রমাণিত। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে উনি ব্রিটিশ সিটিজেন। আর মুশকিলের জায়গাটা হচ্ছে এইটা যে সজীবদের জয়কে নিয়ে আপনি যেরকম ভাবে মজা করে বললেন, একইভাবে আমিও কিন্তু বলতে পারি যে উনিও ব্রিটিশ সিটিজেন। আপনি যেমন বলেছেন পালিয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সবাই, আমিও কিন্তু আপনাকে বলতে পারি যে তারেক রহমান আজকে 18 বছর না 17 বছর, যে 2008-এ গেছে, তিনি কিন্তু পালিয়েই আছেন। আমি এটা বলতে পারি, কিন্তু আমি একটা বারের জন্য এই প্রোগ্রামে এই কথা বলিনি, আমি একটা বারের জন্য এই তথ্য দেইনি তিনি ব্রিটিশ সিটিজেন। কারণ যখন প্রসঙ্গটা এসেছে তখন আমি বলেছি, কারণ আমি মনে করি এই ব্যাপারগুলো আমি আলোচনা করব না আসলে, কারণ এটা আমার এজেন্ডাতে ছিল না। যাই হোক, আপনি তুলেছেন, আমি পাল্টা দিয়েছি এই কারণে। কারণ আমার যেই জায়গাটা আমরা বারবার আলোচনার করার আসছি, বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না, আমি না এই কথাটা বলার সময় আমার না খুব হাসি পায়। এই কারণে হাসি পায় আমার কাছে, আমি যেটা ভিজুয়ালাইজ করতে পারি, ভাই আপনি আবার নিজেকে ওই একটা প্রাণীর উদাহরণ দিব, যে আপনাকে ওই প্রাণী মনে করবেন না। আমার কাছে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে একপাল ছাগল একটা বাঘের বিচার করছে। কেন আমি এই কথাটা বলছি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটা শক্তিশালী দল না, কি শক্তিশালী দল না, তাদের সমর্থক বেস কি বেস না, আমি সুলতান আপার কথা বাদ দিলাম, উনি হোস্ট, উনি তো আসলে কোনো মন্তব্য করতে পারবেন। কিন্তু আপনি তো জানেন বাংলাদেশ আওয়ামী, আপনি জামাতের মতো একটা দল যারা আজ পর্যন্ত 6 থেকে 7% বেশি ভোট পায়নি জাতীয় রাজনীতিতে, তাদের ক্ষেত্রে আপনি বলেছেন যে এটা মুছে দেওয়া যায় না। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ, শুনেন, ঘটনা পরিক্রমাতে অনেক কিছুই হবে রে ভাই। আমরা তো সারফেসে, আপনারা দেখেন আমি একটু সারফেসের নিচেও কাজ করি হালকা পাতলা, সুযোগ হয় আর কি আমার, ওইটার নিচে আমি দেখতে পাই। ঠিক আছে, আমি অনেক টায়ার্ড, কারণ আমি প্রায় 18-19 ঘন্টা ট্রাভেল করেছি ইন্ডিয়া থেকে। আমি আজকে এলাম, এর মধ্যে আমি প্রোটেস্টে গিয়েছি ইউনুসের ওইখানে, তারপরে সেখানে এসে টকশো করছি, মানে হিউজ ডে। তাই আমি একটু টায়ার্ড, আমি কথা অসংলগ্ন হলে বলবেন, কিন্তু একটু কথা আমি আপনাকে বলে রাখতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে এবং খুব শক্তিশালী হয়ে ফিরবে। দেখুন, এইটা তো সত্যি কথা যে আমরা সাফার করছি গত প্রায় 10 মাস ধরে, আমাদেরকে ব্যান করা হচ্ছে, আমাদের প্রায় 4 লাখ কর্মীকে অ্যাটাক করা হয়েছে, আপনার আটক করা হয়েছে, আমাদের কর্মীদেরকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে, জবাই করা হচ্ছে। যত বড় দলই হই না কেন, আমরা তো আক্রান্ত। ফলে মাথাতে রাখবেন যে একটা বাঘকেও যদি আপনি গিয়ে একটা লাঠি দিয়ে বাড়ি মারেন, ও কিন্তু 2 পা পেছাবে।
দুই পা পেছায় পালিয়ে যাওয়ার জন্য না রে ভাই, দুই পা পেছায় ও যাতে একটা জাম নিতে পারে। আমি যখন ইনহেলারটা নেই, আমি অনেক জোরে টান দেই আরেকটা প্রেস করার জন্য, যাতে পরে আরো জোরে টান দিতে পারি। তুমি পেছাই মানে এই না যে আমি আগাবো না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ আসবে কি আসবে না, আমাদের দুজনের যদি আল্লাহ হায়াত রেখে থাকে, আমাদের দুজনই মোটামুটি বলা যেতে পারে একটা বয়স আছে সামনে সময় দেখার জন্য, এই টকশোতেই ইনশাল্লাহ আমি এসে শুধু আপনাকে অপমান করবো না। আমি 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 দ্বিমত বলে করি না, রাখবো ভাই, আমি খালি আপনাকে একটা কথাই বলবো, আর ডায়লগটা দিয়ে রাখি। এই হয়ে গেছে। হয়ে গেছে, আমাকে শেষ করতে আমি হবে। দ্বিমত করি না, আমি খালি বলি আপনারা ফ্যাসিস্ট হয়ে ফিরেন না, আপনারা স্বৈরশাসক হয়ে ফিরেন। ফ্যাসিস্ট কাকে বলে? Okay, ফ্যাসিস্ট আমি- শব্দটা না, আমি- ফ্যাসিস্ট কাকে বলে? আমার সংজ্ঞায় যেতে পারবো না, আমাকে শেষ করতে হবে, অনেক সময় হয়ে গেছে। কিন্তু মানি হচ্ছে আপা একটু শেষ করি। অস্ত্র নিয়ে গদি দখল করা, এই যে আমি দুটা প্রশ্নের উত্তর একটু আমাকে মেহরবানি করে দিতে দেন। 1977 সালে অস্ত্র নিয়ে ক্ষমতা দখল করেছে, এটা ফেসিজম না, আমরা ফেসিস্ট, ভালো কথা বুঝলাম। হ্যাঁ। জাতির জনক বঙ্গবন্ধু গুন্ডা শাহেদ ভাইয়ের ভাষাতে, না, না, অথচ আমি কিন্তু ওটা বলি না, আমি বলছি কেউ কেউ বলে, আচ্ছা, কেউ ঠিক কেউ আছে। না বলে, আমি সেটা অ্যাড্রেস করি না, আমি বলি যে আপনি কি সাপোর্ট করেন? না না, আমি তো বলছি আমি এটা সাপোর্ট আচ্ছা করি ঠিক না, আছে, তাহলে তার কোনো কথা নেই, তারপরে একটু বলে রাখি, তারপরে ঠিক আছে। থ্যাংক ইউ যে আপনি এটা মনে করেন না, এটা মনে করেন না, এটা মনে করেন না। থ্যাংক ইউ যে এটা আপনি বলেননি, অ্যাটলিস্ট আশ্বস্ত হলাম। হ্যাঁ। 1979 একটা কথা শেষ করি। 1979 সালে আমাদের পার্লামেন্টে ওই সময়টাতে যখন আপনার ইন্ডেমনিটি অধ্যাদেশ যেখানে পাশ করা হয়, ওই পার্লামেন্টে 4 জনের ব্যাপারে শোক প্রস্তাব আনা হয়েছিল, যেখানে বঙ্গবন্ধু ছিলেন। ওইটা কিন্তু আওয়ামী লীগের পার্লামেন্ট ছিল না, ওইটা পুরোপুরি 15ই আগস্টের পরে প্রথম পার্লামেন্ট। যদিও সেটা নিয়ে আমাদের পরবর্তী সময় জানেন আদালতের রায়ের মাধ্যমে অবৈধ হয়েছে, নানান হয়েছে, ওটাতে যাবই না। ওই পার্লামেন্টের পুরো সেশনটা আমার কাছে আছে, এই স্ক্রিনে দেখালে দেখবেন না, আরেকটা প্রোগ্রামে বলবেন পাঠিয়ে দিব। সেখানে বঙ্গবন্ধুকে একজন জাতীয় নেতা বলা হয়েছে, তাকে শ্রদ্ধা দেওয়া হয়েছে। ওই যে কেউ কেউ বলে গুন্ডা, ওইটা জাসদের লোকেরাও সেদিন বলেনি। শাহজাহান সিরাজ ওই দিন দাঁড়িয়ে বলেছিল যে আজকে আপনারা ইন্ডেমনিটি অধ্যাদেশ পাশ করতে যাচ্ছেন, আমরা কিচ্ছু জানি না, এমন একদিন আসবে যেদিন আপনাদেরও বিচার হবে, কিন্তু কেউ বাঁচাতে আসবে না বলে হয়েছে সেটা। সুতরাং ওই পার্লামেন্টেও কিন্তু বঙ্গবন্ধুকে সম্মান দেওয়া হয়েছিল। হ্যাঁ, বঙ্গবন্ধু বলেনি, জাতির পিতা বলেনি, কিন্তু সম্মান বাকিগুলো দেওয়া হয়েছে। সুতরাং কারা গুন্ডা বলে এটা আপনি জানেন, এদেরকেই বলেছি যে এদেরকে সাথে রাখবেন না, এদেরকে সাথে রাখলে বিএনপি কে এরা খেয়ে ফেলবে, এর আগেও খেয়েছে। এই যে 10 টাকা অস্ত্র গ্রেনেড হামলা, এগুলো জামাতের পাল্লাতে পরেই বিএনপি কে করতে হয়েছে। শুনুন, উই পোকা যদি আপনার ঘরের একটা বইকে ধরে, ওই 100টা বই থাকলে 99টাকেও ধরবে, এইটা মাথায় রাখবেন ভাই। ভালো থাকেন, ডেড হর্স নিয়ে আরো আপনার ব্লগ বানান, আপনার সুস্থতা এবং আপনার প্রতি সম্মান জানাই। অনেক ধন্যবাদ। তবে গত 15-16 বছর থেকে আমি সবসময় আমার টক শোতে যে কথাটি বলেছি, আজকে আমি সেই কথাটি বলতে চাই। সেটি হচ্ছে যে ক্ষমতায় একটা ভারসাম্যতা থাকতে হয়, ভারসাম্যতার সঙ্গে সঙ্গে জবাবদিহিতা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে কোনো ক্ষমতাই মানে যখন অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউট করাপশন তৈরি করে, তো সেরকম পরিস্থিতি বাংলাদেশে আর কোনোদিনও না হোক। ক্ষমতার ভারসাম্য থাকার জন্য বাংলাদেশে যে দুটি রাজনৈতিক দল রয়েছে, সেই দল দুটিরই সুস্থ ধারায় সুস্থভাবে রাজনীতি করার যেমন অধিকার রয়েছে, তেমনি একজনের অস্তিত্বের কারণেই আরেকজনকে সাহায্য করা উচিত। কারণ তাদের একজনকে ছাড়া আরেকজন পরিপূরক, মানে একজন আরেকজনের পরিপূরক, একজনকে ছাড়া আরেকজন অসম্পূর্ণ। এটি অন্তত এই গত 10 মাসে বাংলাদেশের মানুষ অনুধাবন করছে। আমি জানি না এই রাজনৈতিক দল দুটি সেটা অনুধাবন করতে পারছে কিনা। ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষ, আমি অন্তত মানুষের পালস যতটুকু বুঝি, তাদের রাজনীতিবিদরা, তাদের রাজনৈতিক দল তাদেরকে যতই উপেক্ষা করুক না কেন, যতই তাদের অনাদর করুক না কেন, তারা শেষ পর্যন্ত ওই রাজনৈতিক দলের কাছেই ফিরতে চায়। কারণ তারা জানে দিন শেষে ভোটের মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারবে। মানুষ যেন আর কোনোদিনও তাদের সেই অধিকার থেকে বঞ্চিত না হয়, এবং রাজনৈতিক দলগুলো সত্যি সত্যি মানুষের কথা ভেবে অন্তত একটা সুস্থ ধারার রাজনৈতিক কালচার গড়ে তুলুক, সেই প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আমি শেষ, মাঝখানে আর কোনো কথা নাই।
পুরা শোতে নিজু মজুমদার কথা বলেছে 90%, আমি বলেছি 10%। আমি শেষ করব আমার সারমর্ম টেনে, সেটা হলো আপনি যেটা বলেছেন ক্ষমতার ভারসাম্য। বাংলাদেশের বর্তমান সময়ের চেয়ে ভারসাম্যমূলক ক্ষমতা কখনো পরিচালিত হয় নাই। বাংলাদেশের রাষ্ট্রপতি আওয়ামী লীগের, সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়ন্ত্রিত, হ্যাঁ, আর হলো প্রধান বড় শক্তি বিএনপি বাইরে রাষ্ট্র পরিচালনা করছে একটি নিউট্রাল গভর্নমেন্ট, ছাত্ররা আছে। সো এটা হচ্ছে ভারসাম্য। যদি আপনি দেখেন এটা একটা ভারসাম্য। আপনি বলেছেন যে দুই রাজনীতির সহাবস্থান, অবশ্যই এটি বাংলাদেশের ভারসাম্য হলে তাহলে মানুষ মব নির্যাতনের শিকার হতো না, ল অ্যান্ড অর্ডার এতটা খারাপ অবস্থা হতো না। ওকে, দেশের আমি 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 না। আমি যে জায়গায় আইডিয়াল ভারসাম্যপূর্ণ অবস্থা নয়। না, এটা আইডিয়াল না, বাট ইটস এ টেস্ট কেস, ইটস এ টেস্ট কেস। হ্যাঁ, না, আমি বলি আপনি বলেন এখানে একটা ভারসাম্যপূর্ণ সরকার, আমি দেখি এখানে 4টি সরকার, একটা ডক্টর ইউনূসের সরকার, একটা সেনাপ্রধানের সরকার, একটা জামাতের সরকার, আর একটা জঙ্গি কিংবা মব কিংবা সমন্বয়কদের সরকার। এখন আপনি দেখেন একটা সমন্বিত সরকার, আমি একজন সাংবাদিক হিসেবে দেখি 4টি সরকার, যে কারণে কোথাও কোনো সামঞ্জস্যতা নেই। এখন এই আলোচনার কোনো শেষ পরিশেষ নেই, কিন্তু আমি যেটা বলেছি ওখানে হিস্ট্রি থেকে মতের ভিন্নতা থাকবে, সেটি গণতন্ত্রের সৌন্দর্য, ওইটাই গণতন্ত্র, তাই না? কিন্তু কেউ কারো মত আমরা দমন করার চেষ্টা আর কোনোদিনও না করি। অন্তত এই গত 10 মাস বাংলাদেশের মানুষ যেভাবে করে সাফার করছে, তারা একটা সত্যি সত্যি একটা স্বপ্ন দেখেছিল, আমি সেটা ফিল করতে পারি যে একটা পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তন আসেনি তো বটেই, বরং তারা একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সেরকম পরিস্থিতি বাংলাদেশে আর কোনোদিনও না আসুক।